এবারে নির্বাচন গুরুত্বপূর্ণ, ধানের শীষের পক্ষে এক হয়ে কাজ করতে হবে বললেন তারেক রহমান। কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন সিরাজগঞ্জের জনসভায়। আর ফ্যাসিবাদ নয়, 13ই ফেব্রুয়ারি থেকে পরিবর্তন দেখতে চায় জনগণ। ক্ষমতায় গেলে ঐক্যের সরকার গঠন করবে জামায়াত, আশ্বাস আমিরের। নির্বাচনী প্রচারে ছুটছেন প্রার্থীরা। ভোলায় বিএনপি জামায়াতের সংঘর্ষ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মারণাস্ত্র ব্যবহারের পক্ষে নয় বিজিবি। এনসিটি ইজারা প্রক্রিয়া বাতিলের দাবিতে শ্রমিক কর্মচারীদের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, ব্যবস্থার হুঁশিয়ারি কর্তৃপক্ষের। দুবাই থেকে এসবি ভেরিফিকেশন স্কিপ করে একদিনেই পাসপোর্ট পেল রোহিঙ্গা যুবক। কনসুলেটে শক্তিশালী চক্রের বিরুদ্ধে নেই কোনো পদক্ষেপ। এবং চুক্তি করতে চায় ইরান, দাবি ট্রাম্পের। জানালেন তেহরানের দিকে বড় ধরনের নৌবহর পাঠানোর কথা, হুমকির মুখে আলোচনা করতে চায় না ইরান। স্বাগত ডিবিসি সংবাদে, দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। জানাবো খবরের বিস্তারিত, সাথে আছি তানিয়া হারুন। নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য বগুড়ায় দলের নেতাদের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে বগুড়া জেলা বিএনপির তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই নির্দেশনা দেন। জেলা বিএনপি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সভায় তারেক রহমান নির্বাচনের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়ে বলেন, এবারের নির্বাচন সহজ হবে না। ধানের শীষের ভোট চাইতে ভোটারদের বাড়ি বাড়ি যেতে হবে। বর্তমানে দলের প্রধানের দায়িত্ব পালনের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, তার পক্ষে সময় দেয়া সম্ভব হবে না। তাই জেলার নেতাদের প্রত্যেককে ধানের শীষের কাণ্ডারির ভূমিকা পালন করতে হবে। আগামীতে সরকার গঠন করলে বগুড়ার উন্নয়নের নিশ্চয়তা দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, বগুড়ার কোথায় কি করতে হবে সেটি তিনি জানেন। সভা শেষে তিনি সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। সেখানে জনসভায় অংশ নেয়ার পর টাঙ্গাইলের জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। কিছুক্ষণের মধ্যে সিরাজগঞ্জের নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিরাজগঞ্জ পাইকপাড়া বিসিক শিল্প পার্কের জনসভায় বক্তব্য রাখবেন তিনি। তার আগমন ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ, ব্যানারে ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। সিরাজগঞ্জ থেকে ফেরার পথে টাঙ্গাইলের জনসভায় অংশ নেবেন তারেক রহমান। বিকেল 4টায় যমুনা সেতু টাঙ্গাইল ঢাকা মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকার খোলা মাঠে বক্তব্য রাখবেন তিনি। আমাদের সিরাজগঞ্জের নেতা কর্মীদের এবং সাধারণ মানুষের মধ্যে প্রচুর সাড়া আছে, যদিও খুব শর্ট টাইমে এটা হচ্ছে। আমি আশা করি এই জায়গাটা মানুষে ভরে যাবে, একটা জনসমুদ্রের সৃষ্টি হবে। 2 যুগ পর সিরাজগঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনের প্রস্তুতির সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ হৃদয়। খালিদ, সিরাজগঞ্জে তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জি তানিয়া, এই সিরাজগঞ্জে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে কিন্তু বেশ কিছুদিন হলোই কিন্তু সিরাজগঞ্জের যে বিএনপির নেতাকর্মীরা রয়েছে, বিশেষ করে তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে বিএনপির নেতাকর্মীরা যারা রয়েছেন, তারা কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আসলে এই সমাবেশকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে তাদের সময় পার করছেন। পাশাপাশি এই সিরাজগঞ্জের যে বিসিক শিল্প পার্ক যে মাঠ রয়েছে, সেই মাঠে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু উপস্থিত হবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমরা যতটুকু জেনেছি যে তিনি ইতিমধ্যে বগুড়া থেকে রওনা হয়েছেন এবং মাঝপথে রয়েছেন। তো আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, ইতিমধ্যেই কিন্তু এই বিসিক শিল্প পার্ক যে মাঠটি রয়েছে, এই মাঠটি কিন্তু বিভিন্ন সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা এবং বিভিন্ন এলাকা থেকে কিন্তু নেতাকর্মীরা আসছেন এবং কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছেন। তো গত দুদিন ধরেই কিন্তু এই সমাবেশকে ঘিরে যে প্রস্তুতি রয়েছে, সেই প্রস্তুতি
আর ফ্যাসিবাদ নয়, 13ই ফেব্রুয়ারি থেকে পরিবর্তন দেখতে চায় দেশের মানুষ, এই মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কুমিল্লার 14 গ্রামে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় কথা বলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, যারা আগে মজলুম ছিল তারাই এখন জালিমে পরিণত হচ্ছে। উল্লেখ করে জামায়াতের আমির আরো বলেন, চাঁদাবাজি দুর্নীতি বন্ধ করে সঠিক পথে এলে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করা হবে। যারা নারীদেরকে অসম্মান করে তাদের কাছে বাংলাদেশের 9 কোটি নারী নিরাপদ নয় বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে জামায়াত ঐক্যের বাংলাদেশ দেখতে চায় বলেও মন্তব্য করেন দলটির আমির। সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকার গঠন করলে প্রধান কাজ হবে জুলাই ও হাদি হত্যার বিচার করা। আমরা আর কোনো আধিপত্যবাদকে মানব না, আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না, আমরা আর কোনো দুর্নীতিগ্রস্ত সরকার এই দেশে দেখতে চাই না। আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই। সেই বাংলাদেশের আপনাদের দোয়া এবং ভালোবাসায় মহান আল্লাহ তাআলার ইচ্ছায় বিইজনিল্লাহ ইনশাআল্লাহ এই 11 দল আপনাদের পক্ষ হয়ে এই জাতি পরিচালনা করবে। দশম দিনের মতো সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় জনসংযোগ ও প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। বাড়ি বাড়ি ছুটে যাচ্ছেন, এলাকার উন্নয়নে ও সমস্যা সমাধানে দিচ্ছেন নানা আশ্বাস। পাল্টা অভিযোগ করেন প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার। হুঁশিয়ারি দেন, নির্বাচন বানচালের উদ্দেশ্যে ফলাফল দিতে দেরি করার চেষ্টা হলে প্রয়োজনে আন্দোলন গড়ে তোলা হবে। ঢাকা ধানের শীষের প্রার্থী আমিনুল হক তার নির্বাচনী প্রচারণার দশম দিনে পল্লবী ও শিল্প এলাকা হয়ে পূরবী মার্কেট ও এলাকায় চালান। অভিযোগ করেন, একটি গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বট বাহিনী, মিথ্যাচার, মিথ্যা প্রোপাগান্ডা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার দেশের মানুষ বিশ্লেষণ করবে। আসনে প্রার্থী মির্জা আব্বাসও ছুটছেন ভোটার। সকালে পল্টনে হজ বাইরা আটাবের নেতাদের সাথে মতবিনিময় সভার মধ্য দিয়ে দিনের প্রচারণা শুরু করেন। বাংলাদেশের স্বাধীনতা আমাদেরকে একটু দান করে নাই। বলেন, যারা তার উল্টোপাল্টা কথা বলছে তারা সম্প্রতি আঙ্গুল ফুলে হয়েছে। তেমনি হাসিনার হাত থেকে দেশকে রক্ষা করেছিলাম, তেমনি এই সমস্ত অর্বাচীন বালকদের হাত থেকে রক্ষা করতে হবে। তারা নাকি 40 লক্ষ বোরকা বানায়, পুরুষ ছেলেরা মহিলাদের ভোট দিতে যাবে, এমনও হতে পারে। বোরকা দিতে আসবেন, আমরা সহ্য করব না। শাসনে গণসংযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আব্দুল মজুমদার। ঢাকা 10 আসনে বড় সমস্যা রাস্তাঘাট, গ্যাস ও যানজট নিরসনের প্রতিশ্রুতি দেন। এখানে মানুষ ঘন বসতি, মানুষের বসবাস করে, বাড়ি ঘরে করছে যন্ত্র। তো এই সমস্ত এলাকায় কিছু অনৈতিক কাজ হয়, যেমন চোরাচালান কারবার হয়, আমি জানি। তারপরে রাস্তাঘাটে কোনো সমস্যা, বিশাল সমস্যা। আরেকটা সমস্যা হলো যে এখানে গ্যাস, পানি, বিদ্যুৎ সমস্যা। তো এইগুলা যদি আমি সমাধান পারি। এছাড়া বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা যার যার মতো প্রচারণা চালিয়ে যাচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচিত হলে দেবেন সব সমস্যার সমাধান। ডিবিসি, ঢাকা। রাজধানীর দক্ষিণ খান এলাকা ঢাকা 18 আসনে বিএনপির প্রার্থী এসএম জাহাঙ্গীরের নির্বাচনী প্রচারণার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ভোটের আর বাকি 11 দিন, ঢাকায় প্রচারণা কেমন দেখছেন? জানাবেন প্রার্থীদের তৎপরতার খবরও। তাহলে নিশ্চয়ই যদি আমি বলতে চাই, ঢাকা 18 আসনে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু চষে বেড়াচ্ছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের কাছে। আমি এখন আছি ঢাকা 18 আসনের উত্তরখানে। এখানে যিনি বিএনপি থেকে মনোনীত প্রার্থী যিনি আছেন এসএম জাহাঙ্গীর, কথা বলবো আসলে তিনি কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন। ঢাকা 18 আসনে ভোটাররা কি ধরনের প্রত্যাশা আসলে পূরণ করতে পারবেন, আপনি কি চাইছেন তারা? ধন্যবাদ আপনাকে। আসলে প্রতিশ্রুতি না, আমরা কাজ করতে চাই।
কাজ করে আমরা দেখাতে চাই। অতীত আমরা কাজ করেছি, আপনি জানেন এই এলাকার এমপি ছিলাম দেশটির বেগম খালেদা জিয়া 91 সনে, 91 থেকে 96 এবং 2001 থেকে 2006 যে কাজ হয়েছে, যে উন্নয়নমূলক কাজ হয়েছে, এরপরে কিন্তু আর এখনো কোনো কাজ হয়নি। এই 17 বছর এই জরাজীর্ণতা নিয়েই চলছে। আর আমি এখন এমন একটা সময় নির্বাচন করতে আসছি, জনগণ আমাকে নির্বাচন করতে পাঠিয়েছে যে সেই জরাজীর্ণ জায়গা। তো ইনশাল্লাহ অসুবিধা নাই, আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা কাজ করব এবং অতীতের অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পারি, জনগণ জানে যে এলাকায় বিএনপি কাজ করে। এখানে অনেক ধরনের সমস্যা আছে বা ছিল, সেগুলো জলাবদ্ধতা একটা প্রধান সমস্যা, সেটা বিএনপি কিছুটা করে গেছে, পরবর্তীতে আর হয় না। এখানে কৃষক গ্যাংয়ের সমস্যা আছে, এখানে চাঁদাবাজির সমস্যা আছে, এখানে দখলবাজের সমস্যা আছে, মাদকের একটা বড় সমস্যা আছে। তো আমরা এই সমস্যাগুলো সমাধান করব। আর মানুষ ভোট দিতে খুবই আগ্রহী, কারণ মানুষ মনে করে তারা নিজেরা নিজেদের ভোটাধিকারের জন্য যে যুদ্ধ করেছে সে যুদ্ধে তারা বিজয়ী হয়েছে, গণতন্ত্রের জন্য যে যুদ্ধ করেছে যুদ্ধে তারা বিজয়ী হয়েছে। কিন্তু তার টোটাল নেতৃত্ব দিয়ে দিয়েছে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। সারা জাতিকে ঐক্যবদ্ধ করেছে। সে ঐক্যবদ্ধ জাতি আজকে 12 তারিখে বিএনপির জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ধানের শীষকে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আপনারা আমাদের প্রচার প্রচারণার সময় থাকতেছেন এবং দেখতেছেন। আমরা আশা করি যে আমরা মানুষকে পিছনে রেখে না, মানুষকে সাথে নিয়ে আগামী দিনে ইনশাল্লাহ এগিয়ে যাব। সেই বিষয়টা আসলে তার যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আসলে নানান ধরনের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন এবং কি সেই সম্ভাবনা বা দেশ গড়ার লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করার প্রত্যয় কিন্তু তারা দিয়ে যাচ্ছেন, প্রত্যয় ব্যক্ত করেছেন প্রার্থীরা। তো এই ছিল এখান থেকে সব শেষ। স্থানীয় আরিফ, ধন্যবাদ আপনাকে। দেশজুড়েই জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ভোট চাওয়ার পাশাপাশি কথার লড়াইয়ে পিছিয়ে নেই রাজনৈতিক দলের নেতারা। জনসংযোগে স্বাধীনতা বিরোধীদের হাতে দেশ তুলে না দেওয়ার আহ্বান জানায় বিএনপি। অন্যদিকে জামায়াতে ইসলামী বলছে স্বাধীনতার পর ক্ষমতায় আসা 3টি দলই লজ্জাজনকভাবে ব্যর্থ হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের 10ম দিনে সকাল থেকে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা, চষে বেড়াচ্ছেন শহর থেকে গ্রাম। চাঁদপুরে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছেন জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে প্রার্থীর জন্য ভোট চান তিনি। বলেন, স্বাধীনতার পর যে 3টি দল ক্ষমতা এসেছে তারাই ব্যর্থ হয়েছে। যে 3টি দল জনগণের শান্তি কল্যাণের জন্য রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, তারা 3টি দলই এই রাষ্ট্রের সুখ সমৃদ্ধির উদ্দেশ্যে দায়িত্ব পালনে নির্মমভাবে, নিষ্ঠুরভাবে, ঘৃণ্যভাবে, লজ্জাজনকভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এদিকে কুষ্টিয়ার বাবর আলী গেটে ভোটারদের সাথে গণসংযোগ করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীমুল হাসান অপু। মাঠ প্রান্তর চষে বেড়াচ্ছেন অন্যান্য প্রার্থীরাও। ঠাকুরগাঁও সদর উপজেলার অকচা ইউনিয়নের শামশিয়ায় পথসভা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বলেন, যারা স্বাধীনতা সমর্থন না করে হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের হাতে দেশ নিরাপদ নয়। এই দলটা 1971 সালে যখন আমরা স্বাধীনতা যুদ্ধ করি, এখানে অনেক মুক্তিযোদ্ধা আছে, এই দলটা আমাদের স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করে নাই। অনেক লোককে মেরে ফেলছে, অনেক লোক, লক্ষ লক্ষ মানুষকে শহীদ হয়ে গেছে। ওই দলটা এখন এসে কিন্তু একবারের জন্য মাপ চায় নাই। রাঙামাটিতে সুশাসনের জন্য নাগরিকের আয়োজনে জনতার মুখোমুখি হন 4 প্রার্থী। জেলার উন্নয়ন পরিকল্পনায় শান্তি, নারীর অধিকার, বৈষম্য নিরসন, কৃষি ও পর্যটন খাতের উন্নয়নে কাজ করার বিষয়ে শপথ নেন প্রার্থীরা। আসিফ খান, ডিভিসি নিউজ। নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কোনো ধরনের মারণাস্ত্র ব্যবহারের পক্ষে নয় বিজিবি। এই কথা জানিয়েছেন বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল SM আবুল এহসান। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে 134 প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। সকালে মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে বেস ক্যাম্পে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এবার এই প্রথম বিজিবি তল্লাশিতে ডগ স্কোয়াড K9 ব্যবহার করবে। জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাপিড কুইক রিঅ্যাকশন ফোর্স ও হেলিকপ্টার নিয়োজিত থাকবে। বডি অন ক্যামেরা, APC, নাইট ভিশন ক্যামেরা সহ অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে দায়িত্ব পালন করবে বিজিবি সদস্যরা। ভোটাররা যাতে নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন সেই লক্ষ্য সামনে রেখেই এই প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকার, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশ অনুষ্ঠিত হবে। আমাদের কাজ হবে অত্যন্ত কম শক্তি ব্যবহার করে স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। আইন শৃঙ্খলা রক্ষা করতে যে আমরা লিথাল ওয়েপেন ব্যবহার না করার পক্ষে।
দেশজুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12 ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 187, ঢাকা 14তে। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো ঢাকা জেলায়। এই মুহূর্তে আমরা আছি ঢাকা 14 আসনে। এখানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন ঢাকা 14 আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব সানজিদা ইসলাম তুলি। আমরা তার সাথে একটু কথা বলবো। আপনি তো এই আসনে বিএনপির পক্ষ থেকে নির্বাচন করছেন, কেমন হাওয়া বইছে? নির্বাচনের হাওয়াটা কেমন এখন? মানুষ তাদের ভোট দিতে পারবেন, তাদের মতামতের প্রেক্ষিতে সরকার গঠন হবে। তো সেই জায়গা থেকে আমরা উৎসুক জনতা এবং তাদের মধ্যে যে উৎসাহ দেখতে পাচ্ছি, ছোট থেকে একদম বয়োবৃদ্ধ পর্যন্ত সর্বস্তরের মানুষের এই তাদের ভিতরে যে আকাঙ্ক্ষা, সেটার প্রতিফলন দেখতে পাচ্ছি। যখনই যেই এলাকায় যাচ্ছি, যেই ঘরে যেইখানেই যাচ্ছি, আলিঙ্গন করে নিচ্ছে এবং ভোট দিতে চাচ্ছে। এবং ধানের শীষকে যে মানুষ ভালোবাসে, বাংলাদেশের পক্ষের শক্তিকে যে মানুষ ভালোবাসে, এটার প্রতিফলন হচ্ছে। সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশের পক্ষের শক্তি হয়ে কাজ করেছে, বাংলাদেশ জনগণকে সাথে নিয়ে কাজ করেছে। বিগত স্বৈরাচারের সময়, দমনপীড়নের সময় কিন্তু আমাদের নেত্রী আমাদেরকে ছেড়ে যাননি। এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেই পলিসিগুলো নিয়ে এসছেন, 31 দফা, জনগণের স্বার্থে, নাগরিকের সুবিধার্থে, এবং প্রত্যেকটা জায়গায় আপনি ফ্যামিলি কার্ড থেকে শুরু করে যে নাগরিক সুবিধাগুলো আমরা নিশ্চিত করতে চাচ্ছি, সেগুলো খুবই পরিষ্কার জনগণের কাছে। আমার জায়গায় যদি বলেন প্রার্থী হিসেবে আমি কেন আমাকে এখানে দেওয়া হচ্ছে বা কেন জনগণের কাছে আমি যেতে পারছি, সেটা হচ্ছে বিগত 15 বছর সাধারণ মানুষ আমাকে দেখেছে আন্দোলনে, তাদের অধিকার রক্ষায়, মানুষের সাথে, মানুষের জন্য। আমার মনে হয় সেই আস্থা আর বিশ্বাস থেকে যে জনগণের জন্য কিছু করতে, নাগরিকের অধিকার আদায় করতে আমরা কখনো পিছপা হব না। আমি তাদের সাথে থাকব, তাদের পাশে থাকব। যে সমস্ত দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব এবং এটার ফলশ্রুতিতে আপনারা ব্যাপকভাবে মাদকের যে প্রসার ঘটেছে বিগত সময়ে, যেটা খুবই আশঙ্কাজনক এবং ভয়ঙ্কর রকমের আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের পক্ষ থেকে সব সময় জিরো টলারেন্সে থাকবে। সকল পরিমাণের এরকম অন্যায়ের ক্ষেত্রে আমরা জিরো টলারেন্সে থাকব। এবং এই কারণে আমাদের যা যা পদক্ষেপ, আমার এই ঢাকা 14 আসনের জন্য আমাদের অনেকগুলো পরিকল্পনা আমাদের ইশতেহারে আমরা নিয়ে এসেছি, যেগুলোর মধ্যে হচ্ছে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাক্রমের পাশাপাশি তাদেরকে কাউন্সিলের ব্যবস্থা করা, যেমন তারা মাদকে আসক্ত না হয়। পাশাপাশি এই যে যারা বড় হচ্ছে, যেই যে প্রবলভাবে যাদেরকে আমরা যুক্তি দিচ্ছি, তাদের কোনো অনেক কারণ আছে যুক্তি, যেমন কোনো খেলার মাঠ নাই, এই মাঠগুলোর ব্যবস্থা করা, শিক্ষা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যেগুলো স্কুলে ছিল সেগুলোর ব্যবস্থা করা, শিক্ষার পরে যারা যোগ্যতা অনুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে সরকারি ও বেসরকারি জায়গাগুলোতে যেন তারা কাজের সুযোগ পায়, যেগুলোর মাধ্যমে আমার মনে হয় কর্মসংস্থানের এই যে অভাবটা, সেগুলো আমরা অনেকটা ক্ষেত্রে দূরীভূত করতে পারবো এই জায়গাগুলোয় কাজ করলে। এবং সামাজিকভাবে আমরা কাউন্সিলিংয়ের একটা ব্যবস্থা করব, কারণ প্রত্যেকের ঘরেই হয়তো কারো সন্তান যদি মাদকাসক্ত হয়, তাহলে এটা কিন্তু আমাদের সবার দায়িত্ব, যেটা বাংলাদেশে নাই। সেই উদ্যোগটা আমাদের আছে। পাশাপাশি নারীদেরকেও যে তারা যেন নিরাপদে চলাচল করতে পারে, নারীদের পাশাপাশি সকল নাগরিক, প্রথম ও প্রধান দায়িত্ব আমাদের তাদের নিরাপত্তা নিশ্চিত করা। তো সেই ক্ষেত্রে আমাদের যে রাস্তাগুলোতে লাইট নেই পর্যাপ্ত, যেখানে চলাচলের জন্য সেফ ট্রাভেলের জন্য যানবাহনের ব্যবস্থা নেই, সেই জিনিসগুলো যেন আমরা রুট ওয়াইজ প্ল্যান করতে পারি। পাশাপাশি মেয়েদেরকে তাদের কর্মক্ষেত্রে, বাড়িতে, যে কোনো জায়গায় যেন তারা সেফ থাকে, যেন একটা সোশ্যাল কমিউনিটি গ্রুপ থাকবে, যাদের হটলাইন সার্ভিস থাকবে, যারা প্রশাসন বা অন্য সিকিউরিটি গ্রুপের সাথে ইমিডিয়েট কানেক্ট করতে পারবে যে কোনো প্রতিকূল পরিবেশে। তো আরও অনেক উদ্যোগ আছে আমাদের, যেমন গ্রিন করার জন্য, বনগাঁও কাউন্টিয়ার জন্য একটা ব্রিজ করার, যাতে যোগাযোগ ব্যবস্থা স্মুথ হয়। আমরা জনগণের জন্য বাংলাদেশের পক্ষের শক্তি হয়ে আছি শতভাগ। মানে আমরা জানি মানুষের সমর্থন নিয়ে ধানের শীষ বিজয়ী হবে, এবং আমরা চাই সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচনটা হোক, এবং যেটাই হবে ইনশাল্লাহ আমরা সকলকে সাথে নিয়েই করবো। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবে এই জেলায়। পরবর্তী সংবাদে আমরা নতুন কোনো প্রার্থী নিয়ে হাজির হব। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন শ্রমিক কর্মচারীরা। সকাল 8টা থেকে শুরু হয় এই কর্মসূচি, চলবে রবিবারও। এতে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, আর কঠোর অবস্থানে আছে বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার দায়িত্ব সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড ক্যারিয়ার সিদ্ধান্তের প্রতিবাদে 3 মাস ধরে চলছে আন্দোলন। এর মধ্যে বৃহস্পতিবার হাইকোর্টের রায়ে বলা হয় এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তির প্রক্রিয়া বৈধ। এ রায়ের পর কর্মবিরতির ডাক দেন শ্রমিক কর্মচারীরা। একই সঙ্গে দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন শ্রমিক দলের নেতারা। শনিবার থেকে তারা অবস্থান নেন বন্দরের বিভিন্ন গেটে, যেটিতে এই মুহূর্তে কোনো মুভমেন্ট নেই। আমাদের সিটিএমএস টোটালি অফ করা আছে। বিভিন্ন কর্মচারীরা তাদের ডিউটি পয়েন্টে গিয়েছে, কিন্তু তারা সাইন করেছে কাজ করবে না। আমাদের আন্দোলনটা সেটাই ছিল এবং সেটাই আমরা করছি। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, নৌবাহিনী সকলের যে মহড়া, আর কিছুক্ষণ পরপর কর্মচারীদেরকে চাকরিচ্যুত করার যে হুমকি দিয়ে পত্র প্রেরণ করা, আমরা এর নিন্দা জানাই। এদিকে সকাল থেকে বন্দরে সব ধরনের পণ্য সরবরাহ ও খালাস বন্ধ রয়েছে। যারা আন্দোলন করতেছে ওরা তো চায় না, ওরা চাঁদাবাজ, ওদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, এর জন্য ওরা এসব করতেছে। আমরা সাধারণ ড্রাইভার হেল্পার যারা আছি এবং লেবার যারা আছি, আমরা ভোগান্তি এক কথায়। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে কেউ বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারা কর্মস্থলে যোগ দিয়েছেন, কারা দেননি তা পর্যবেক্ষণ করতে বলা হয়েছে সব বিভাগীয় প্রধানকে। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন বন্দরের কেউই। আসাদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। মধ্য মাঘের হিমেল হাওয়ায় কাঁপছে চুয়াডাঙ্গা সহ কয়েকটি জেলা। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 9.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ভোর থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পথঘাট ঘন কুয়াশায় ঢাকা পড়ে। শীত উপেক্ষা করেই চা বাগানের শ্রমিক সহ অন্যান্য শ্রমজীবীরা কাজে যোগ দেন। এদিকে চুয়াডাঙ্গায় সকালে সূর্যের দেখা মিললেও উত্তরের হাড় কাঁপানো বাতাসে স্থবির হয়ে পড়েছে জনজীবন। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.6 ডিগ্রি সেলসিয়াস। শীতের কারণে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। শীতের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিকাজও। আবহাওয়ার বিরূপ অবস্থার কারণে চুয়াডাঙ্গার বিভিন্ন হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। ঠাকুরগাঁওয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল হাওয়া থাকায় শীতের অনুভূতি বেড়েছে। ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহন চলাচল ধীরগতির হয়ে পড়ে। আবহাওয়াবিদরা বলছেন, উত্তরের ঠান্ডা বাতাস ও আর্দ্রতার কারণে হঠাৎ করে এই ধরনের ঘন কুয়াশা তৈরি হচ্ছে। আগামী কয়েকদিন সকালবেলায় এমন কুয়াশা থাকতে পারে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করতে চায় ইরান। শুক্রবার ওয়াশিংটনে হোয়াইট হাউসের ওভাল অফিসে এই কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের দিকে একটি বড় নৌবহর পাঠাচ্ছে, যা ভেনেজুয়েলায় মোতায়েন মার্কিন নৌবহরের চেয়েও বড়। তবে ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ফেরার আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, পরিস্থিতি কেমন হয় তার সময়ই বলে দেবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ইরান, তবে তা কোনো ধরনের হুমকির মধ্যে নয়। খেলার প্রসঙ্গ, ফিক্সিং এর অভিযোগে অডিট কমিটির প্রধানের পদ ছেড়েও স্বস্তিতে নেই বিসিবি পরিচালক মোখলেসুর রহমান শামীম। হচ্ছেন ব্ল্যাকমেইলের শিকার, আর সেই অডিও এসেছে ডিবিসি নিউজের হাতে। ডিবিসির সাথে শামীমের কথোপকথনে উঠে এসেছে এই ঘটনায় সম্পৃক্ত অভিযোগকারী সানি ও নোয়াখালী এক্সপ্রেসের চেয়ারম্যান তৌহিদের পরিচয়। দোষী সাব্যস্ত হলে শাস্তি মাথা পেতে নিতেও প্রস্তুত শামীম। ভাই, উনি যদি টাকা দেয় এই বিষয়টা কি স্টপ হবে কিনা? ভাই, এটা কতবার বলবো আপনাকে, এরকমই তো বিষয়টা। কাকে হুমকি দিচ্ছেন এই ব্যক্তি? টাকা দিলে কিসেরই বা হবে সমাধান? যাকে হুমকি দেয়া হচ্ছে তিনি বিসিবি পরিচালক শামীম, যার বিরুদ্ধে উঠেছে ফিক্সিং এর অভিযোগ। যিনি দিচ্ছেন দাবি তিনিই সেই অভিযোগকারী। আপনি আমার ক্ষতিপূরণ না দিলে তো আমি তো আপনার ক্ষতি করবোই রে ভাই। ফেরা যাক মূল গল্পে। বিসিবি পরিচালক মোখলেসুর রহমান শামীম ফিক্সিং এর অভিযোগে এখন টক অফ দ্য টাউন। ডিবিসি নিউজের আগের প্রতিবেদনে ফিক্সিং এর প্রস্তাব পাওয়া ব্যক্তির গল্প শোনানো হয়েছে। এবার শুনবো অভিযুক্ত শামীমের কথা, কিভাবে পরিচয় সেই অভিযোগকারীর সাথে। রাজশাহীতে আমার একটা এডুকেশনাল কনসালটেন্সি আছে, তার সাথে যেহেতু পরিচয়টা আগে ইনফর্মালি হয়েছিল, ওইভাবে সে আমাকে বলল যে দেশে কিছু করতে পারছি না ভাইয়া, আমি মালটা চলে যেতে চাই, একটা ডিপোজিট করে দিবা আমাদের বিজনেস অ্যাকাউন্টে। ডিসেম্বরের এন্ডের দিকে সে এই টাকাটা আমার কনসালটেন্সি ফার্মের অ্যাকাউন্টে জমা দেয়। আর তো জমা দেওয়ার পরে আবার হাওয়া, কোনো পেপার নাই। 17-18 জানুয়ারির দিকে যখন আমি রাজশাহী আসলাম, তার সাথে দেখা হলো। তুমি তো টাকা পাঠিয়েছো মনে হয়, তো তোমার ডকুমেন্টেশনগুলো দাওনি কেন?
তখন সে বলল যে ভাই আমার মনে হয় যাওয়া হবে না। তাহলে ঠিক আছে, তাহলে তোমার টাকা ফেরত দিয়ে দাও, অ্যাকাউন্ট নাম্বারটা দাও। 20 তারিখের দিনই তাকে আমরা 2.5 লাখ টাকা ফেরত দিয়ে দিই এবং বলি যে আমরা আপনাকে বাকি 2.5 লাখ 25 তারিখে ফেরত দিয়ে দিব। শামীমের কথায় বোঝা যায় কোথাকার জল কোথায় গড়িয়েছে। এডুকেশন কনসাল্ট করতে এসে এই ব্যক্তি হয়ে দাঁড়িয়েছেন শামীমের জন্য বিস্ফোরা। তদন্ত নেমেছে আকু, শামীমও তথ্য উপাত্ত জমা দিয়েছেন অ্যালেক্স মার্শালের দরবারে। ফিক্সিং এর অভিযোগ নিয়ে ছেড়েছেন পদ। শামীমের দাবি এখন হচ্ছেন ব্ল্যাকমেইলিং এর শিকার। যে ব্যক্তি ফিক্সিং এর অভিযোগ তুলেছিল তার বিরুদ্ধেই উল্টো ব্ল্যাকমেইলের অভিযোগ বিসিবি পরিচালকের। শামীমের খুব কাছের মানুষ ও বিসিবি কাউন্সিলর সানির কাছে দাবি করা হয়েছে টাকা। জানানো হয়েছে টাকা দিলে কোনো খবরও আসবে না সামনে। ডাইরেক্ট টাকা নিচ্ছে, টাকা দেন। আপনি না দিলে জিনিসটা কেমনে হবে বুঝেন নাই? ক্যাশের হিসাবে তো আলাদা। ওনার সাথে কথা বলে জিনিসটা আপনি করেন, দেখেন উনি রেজাল্ট পেয়ে যাবে। ফাঁস হওয়া অডিওর মধ্য দিয়ে দাবি করা হয় শামীমই দিয়েছেন ফিক্সিং এর প্রস্তাব। তবে শামীম বলছেন ভিন্ন কথা। তার দাবি বেশিরভাগই ক্লিপই এডিট করা, ফিক্সিং এর সাথে তার নেই কোনো সম্পৃক্ততা। আমাকে উপস্থাপন করা হয়েছে পুরা বিপিএল এর মাফিয়া, গডফাদার। আমাকে একটা ম্যাচ অথবা একটা কোথায় আমি কি করেছি এটার একটা প্রমাণ নিয়ে আসতে বলেন, শুধুমাত্র যেই আনতে পারুক কেন। ফিক্সিং বিষয়ক এই গল্পে উঠে এসেছে আরও একটি নাম, নোয়াখালী এক্সপ্রেস চেয়ারম্যান তৌহিদ। শামীমের সবকিছু সামাল দেওয়ার দায়িত্বে নাকি ছিলেন নোয়াখালীর চেয়ারম্যান। তৌহিদের সাথে কোথায় পরিচয় শামীমের, শোনা যাক সে কথা। তৌহিদের সাথে পরিচয় বলতে এটা হচ্ছে আরও 1 বছর আগে। ওই সময় তারা আমার সাথে চায়ের আড্ডার মধ্যেই মনে করেন পরিচয় এবং বললেন যে আমি চিটাগাং চ্যালেঞ্জার্সের মালিক এবং 3rd ডিভিশন একটা টিম চালান। ওনাদের নামে যে আইসিসি থেকে এরকম একটা রিপোর্ট আসবে এটা আমি কখনো কল্পনাও করিনি লাস্ট 1 বছর 1.5 বছরে। ইভেনচুয়ালি যখন ওনাদের নামে এই অবজেকশনগুলো আসলো, ওনাদের যে ফোন রেখে দিয়েছিল এটাও জানতাম না। অডিট কমিটির দায়িত্ব ছাড়লেও শামীম বহাল আছেন পরিচালক পদে। সুষ্ঠু তদন্ত শেষে দোষী সাব্যস্ত হলে মাথা পেতে মেনে নেবেন শাস্তিও। আমি যদি কোনো অপরাধ করে থাকি এবং অপরাধের প্রমাণ হয় এবং এটা যে শাস্তি আসবে আমি মাথা পেতে নেব। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।